শিবিরের রাজনীতিকে এক ধরনের মানে পোস্টারিং বা ট্যাগিং করা হয় যে রক কাটা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এই জায়গাটাকে আপনারা কিভাবে আসলে সাধারণ মানুষের কাছে পজিটিভ ব্র্যান্ডিং এ নিয়ে যেতে চান? অলরেডি এটা ড্যাড হয়ে গেছে। এটা একসময় খুব পপুলার করার চেষ্টা করেছে রক কাটা। এখন তো দেখা যায় যে শিবির রক কাটে না, বরং রক্ত কাটে যারা এই কথা বলছে। এই মুহূর্তে একটা ছাত্র সংগঠন আছে, ছাত্রলীগ তো আর নাই। তারাই তো চিটাগাঙ্গে সিটি কলেজে আমাদের শিবিরের এক ছেলে রক কেটে দিয়েছে, পা গুছি কেটে দিয়েছে। এখন আর শিবিরকে এই কথা বললে ছাত্ররা হাসবে। আচ্ছা, এই যে এত বললো শিবিরের বিরুদ্ধে রক কাটে, এটা সেটা। তারপরে পাবলিক ইউনিভার্সিটি 5টাতে বিপুল ভোটে একটা নিউট্রাল গভর্নমেন্টের সময় শিবির যে পাশ করলো, এটা কি মিন করে যে তাদের 54 বছরের যে মিথ্যা প্রপাগান্ডা, এটার বিরুদ্ধে ছাত্র সমাজ পরিষ্কার সেন্টিমেন্ট দেখিয়ে দিয়েছে যে তোমাদের এগুলো মিথ্যা ছিল। আপনার কি মনে হয় যে বাংলাদেশের কিছু মৌলিক মতাদর্শগত যে জায়গাগুলো আছে সেইখানে যদি আপনারা এক ধরনের সংস্কারের মধ্য দিয়ে আসেন তাহলে তরুণরা আরো বেশি আকৃষ্ট হবে আপনাদের না, সংস্কার তো হতেই বাংলাদেশের রাজনীতিতে। এই যে স্বৈর শাসনের প্রবণতা, তারপরে ফেসিবাদী যে প্রবণতা, তারপরে ছাপাই দেওয়ার যে প্রবণতা, তরুণদেরকে দূরে ঠেলে দেওয়ার যে প্রবণতা, তরুণদেরকে কাজে না লাগানোর একটা প্রবণতা, ভুল বোঝার একটা প্রবণতা, এগুলো তো সংস্কার করতে হবে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে। সংস্কার করে তরুণদের হাতেই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব। আমি টু বি স্পেসিফিক যদি বলি বাংলাদেশের স্বাধীনতার সময়ের যদি কথা বলি, স্বাধীনতা যুদ্ধে আপনাদের দলীয়ভাবে বাংলাদেশের বিরোধিতা করা হয়েছিল। সেখানে সাধারণ মানুষ বা রাজনৈতিক সমালোচক যারা তারা বলেন যে এক ধরনের দলীয় ক্ষমা প্রার্থনা করার সুযোগ আছে কিনা, সেই জায়গাটা নিয়ে আপনাদের দলের ফোরামে আলোচনা না, হয়? দেখেন, এটা নিয়ে বহুবার আমাদের আমিরি জামাত জবাব দিয়েছে, ক্লিয়ারলি জবাব দিয়েছে। তার আগের আমিরি জামাত আমাদের মরহুম প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি জবাব দিয়েছেন কোন প্রেক্ষাপটে ওনারা ওই সময়, মানে ওই সময় জামাত একটা ছোট দল ছিল, খুব বড় ধরনের দল ছিল না। 2 নম্বর, যারা বড় দল ছিল বা স্বাধীনতার ওই সময়টাতে যারা নেতৃত্ব দিচ্ছিল, তারা সবার সাথে বসে তো কোনো পরামর্শ করে নাই, আলোচনা করে নাই। স্বাধীনতা তার 25 তারিখ রাত পর্যন্ত এই এখানের সাথে মিটিং হচ্ছে। তার মানে কী বোঝা যাচ্ছিল? এটাই বোঝা যাচ্ছিল যে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? তো সেখানে মুক্তিযুদ্ধের মতো একটা বড় বিষয় করার জন্য ভারতে দেখবেন আপনি, তাদের কোনো ন্যাশনাল ইস্যু হলে তারা সব দল মত বলে তারা ইয়ে হয়ে যায়, এক হয়ে যায়। তো এখানে এত বড় একটা ঘটনা ঘটলো, জামাতকে কি একটা বারের জন্য ডাকা হয়েছিল? আর জামাত দেখলো যে ইন্ডিয়ার সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয়, জামাতের মূল ফেয়ারের বিষয়টা ছিল ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া আমাদেরকে তার পেটের ভিতরে ঢুকিয়ে দেবে। কার্যত আমরা আলাদা হয়তো একটা মানচিত্র পাবো, পতাকা পাবো, কিন্তু আমরা স্বাধীন হয়ে দাঁড়াতে পারবো না। এই ফেয়ার থেকে যে এত মন্দের ভালো, তারা মনে করেছিল যে অন্তত একটা মুসলিম কান্ট্রির সাথে আসি, আমরা এটা বোঝাপড়া করে আন্দোলন করে হোক, যেভাবে হোক আমরা আলাদা হবই, আমরা স্বাধীন হবই। কিন্তু ইন্ডিয়ার সহযোগিতা করলে এটা আমাদের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। এই ফেয়ার থেকে জামাতের তৎকালীন নেতৃবৃন্দের ভিউটা আমি বলতেছি, এখনকার নেতৃবৃন্দের না। আমরা তো তারা এই বইটা করতেছি না যে ইন্ডিয়ার সহযোগিতা যদি হয় তাহলে স্বাধীনতার সুফলটা আসলে পাবো না, এবং পাওয়া যায়নি তো, গত 54 বছর তো পাওয়া যায়নি। সেই জন্য তো জুলাই হলো। জামাত তো যেটা করেছিল তাদের ধারণাটা, মানে তারা যে ধারণা থেকে করেছিল এটা তো পরবর্তীতে প্রমাণ হয়েছে। আর বর্তমান জামাত ইসলামী বা স্বাধীনতা উত্তর যে জামাত ইসলামী, জামাত মনে প্রাণে দেশকে ভালোবাসে, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে, স্বাধীনতাকে আমাদের বিরাট অর্জন আমরা মনে করি, এবং দেশকে স্বাধীনতার যে মূল স্লোগান সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, অবাধ গণতন্ত্র, এটা যদি কোনো দলের মধ্যে 100% থাকে, আমি দাবি করতেছি এটা শুধু জামাত ইসলামের মধ্যে আছে। তাইলে জামাত ইসলামীকে কোন অর্থে আমরা বলবো যে তারা আমাদের দেশকে, জামাত ইসলামী দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলের পরে, ইসলামের পরে জামাত ইসলামী যদি সবচেয়ে কোনো কিছু বেশি ভালোবাসে তাহলে তার দেশকে ভালোবাসে। সেক্ষেত্রে ইসলামেও কিন্তু রয়েছে যে ভুল স্বীকার করা মহত্বের লক্ষণ। এই ভুলটা আসলে দলীয়ভাবে স্বীকার করার সুযোগ আছে সেটা প্রফেসর সাহেব একাধিকভাবে বলছেন যে আমি সেটা ব্যক্তিগত পর্যায়ে না, তিনি একবারে বাতিল মুখের উত্তর ভিডিও রেকর্ড আছে, বাতিল উত্তর গেটে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে আমার দ্বারা যদি বা আমাদের দ্বারা যদি আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ক্ষমা করে দেবেন। আর আমাদের বর্তমান আমির জামাত, তিনি 1947 সাল থেকে এই পর্যন্ত বলছেন এর মধ্যে যা কিছু
সময় পার হয়েছে, যদি জামাতের কোনো স্তরের কোনো সময়ের কোনো নেতা কর্মীর দ্বারা আপনারা দেশবাসী যদি কষ্ট পেতেন, আমাদের মাফ করে দেবেন। তোফায় দফায় তিনি মাফ। আসলে যারে দেখতে নারী তার চলন বাঁকা, এটা আমরা মাফও তারা মাফ করবে না। মোট কথা হলো জামাতকে ঘায়েল করতে হলে তাদের কাছে একটাই অস্ত্র আছে, এইটা জনগণ বুঝে ফেলছে। এই জনগণ আর তারা জানে। এখনো এইটা নিয়ে প্রশ্ন, কে মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন আর কে দিলেন না। হ্যাঁ, তারপরে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের ভূমিকাটা কী ছিল, তার প্রধানমন্ত্রী তাজুল ইসলাম সাহেবের, মরহুম তাজুল ইসলাম সাহেবের যে মেয়ে শারমিন রিমি, তার বই আছে, এখনো পাবলিকেশন আছে। তিনি পরিষ্কার করে বলেছেন, ডক্টর কামাল, ব্যারিস্টার আমিরুল ইসলাম, আরও কয়েকজন গিয়ে শেখ মুজিবুর সাহেবকে বলেছেন যে মুজিব ভাই আপনি একটু ঘোষণা দেন, নাহলে তো আমরা সবাই অসহায়ের মধ্যে পড়ে যাব। তিনি উত্তরাপালায় যা, তিনি তার বাড়িতে বসে থাকছে। স্বাধীনতার নেতা, তিনি জানেন তার শত্রুতাকে একটু পরে কট করে নিয়ে চলে যাবে, তিনি বাড়িতে বসে আছেন। তো এগুলো নিয়ে তো কথাবার্তা, এটা আমার কথা বললাম না, আমি বলতেছি মরহুম তাজউদ্দিন সাহেবের মেয়ে যে কথাটা বললেন, এই কথাটা আমার কথা বলছি না, আমি কোট করলাম যে উনি যে কথাটা বলছেন। এগুলো নিয়ে যেখানে পূর্ণাঙ্গ একটা স্বাধীনতার ইতিহাস, কত লোক শহীদ হইল, কারা কারা কোথায় শহীদ হইল। এই যে দেখেন জুলাইতে যারা শহীদ হয়েছে, জামাত ইসলামী 19 খণ্ডে বই বের করে ফেলেছে, 3 ভাষায়, অ্যারাবিক, ইংলিশ, বাংলা ভাষা। তো স্বাধীনতার এত বড় ঘটনা ঘটলো, রাজাকারের তালিকাও নাই, মুক্তিযুদ্ধেরও তালিকা নাই, আপনি বুঝে নেবার। তো এই বিষয়গুলো জামাতের কেন চাপেন ভাই? যারা মুক্তিযুদ্ধের এত আপনার চেতনার দাবি করেন, আপনারা মুক্তিযুদ্ধের জন্য কি করেছেন সেটা বলেন। আজও আমার মুক্তিযুদ্ধের ভিক্ষা করে খায়, বহু মুক্তিযুদ্ধের ঘর নাই, বাড়ি নাই, আপনারা তাদের জন্য কি করেছেন? মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে এই বাংলাদেশের যে ক্ষতি আওয়ামী লীগ করেছে, এখনও কেউ কেউ করতে চাচ্ছেন। এবং আমি ধন্যবাদ জানাই শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, যে তারা অনেক খারাপ কাজ করেছে, একটা ভালো কাজ করে গেছে। সে কাজটা হলো তারা রাজাকারের একটা তালিকা করছে এবং তাদের সরকারি ওয়েবসাইটে দিয়েছে। সেখানে 1 নম্বরে তালিকায় নাম দিয়েছে হলো আপনার আওয়ামী লীগের 10,000-এর উপরে রাজাকারের নাম। 2 নম্বরে দিয়েছে বর্তমান বিএনপি, 3 নম্বরে দিয়েছে জাতীয় পার্টি, 4 নম্বরে দিয়েছে জামাত ইসলামকে। মাত্র 27 জনের নাম দিয়েছে, একজনও দুনিয়া বেঁচে নেই। আমরা যাচাই করার সুযোগ নেই আসলে তারা রাজাকার ছিল কি ছিল না। তাই এরপরে এখন তো আওয়ামী লীগের মরণোত্তর বিচার করা দরকার। তারা 1 নম্বরে তালিকা, সেখানে জামাতের বিচার করছে কেন? তো করছে, তো বিচারও তো শেষ। এখন আর ওইসব, এখন সামনে আগে যেতে হবে। ঠিক আছে, ওই সময় আওয়ামী লীগের ভুলের কারণে জামাত ইসলামের মতো একটা গণতান্ত্রিক দলও মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেনি। যদি আওয়ামী লীগ প্রোঅ্যাক্টিভ হইতো, আওয়ামী লীগ যদি ম্যাচিউরড রাজনৈতিক দল হইতো, তাইলে সেদিন জামাতকেও তারা এখানে সম্পৃক্ত করত। আমি জানি শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে প্রফেসর গোলাম আজমের বন্ধুত্বের সম্পর্ক ছিল, তো তিনি তো ডাকতে পারতেন গোলাম আজমকে। আর সেই সময় যদি গোলাম আজম বলতেন না আমরা পাকিস্তানের প্রেমিক, আমরা পাকিস্তানে থাকবো, তাইলে আমরা ধরে নিতাম গোলাম আজম ভুল করেছে। এখন গোলাম আজম সাহেবের করার কি ছিল? ওনারা চলে গেলেন সব ইন্ডিয়ায় মুক্তিযুদ্ধের ডাক দিয়ে দলে দলে। তো জামাতের জিজ্ঞেস করলেন না, এখন জামাত দেশে কয়েকটা লোক আছে, এরা করবে কি? এরা মুক্তিযুদ্ধের যতটুকু পারে খেদমত করেছে, হেফাজত করেছে, খাওয়াইছে, এগুলো করেছে। আপনার কি মনে হয় যে গত 54 বছর আসলে ট্যাগিং এর শিকার হতে হয়েছে অনেক বেশি? এবং আরেকটা ট্যাগিং জামাত ইসলামকে বলা হয় যে জঙ্গিবাদের সাথে সবসময় সম্পৃক্ত করা হয়, এটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যেই ট্যাগিং ছিল? একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে। জামাত ইসলামের মতো এত পিসফুল, এত ডেমোক্রেটিক, এত শান্ত শিষ্ট ভদ্র, এত সুন্দর কালচার, এই ধরনের মানুষের জঙ্গি বললে তাহলে আওয়ামী লীগের কী বলতে হবে? বা আমাদের আরও যেসব দল আছে এগুলো তো জঙ্গির বাপ বলতে হবে, মা বলতে হবে, আরও কিছু বলতে হবে। এগুলো জাস্ট রাজনৈতিক স্ট্যান্ডবাজি। জামাতকে যারা জঙ্গি বলবে কিংবা এই জাতীয় যেগুলো ঠ্যাগ টুক লাগায়, এরা জামাতের আদর্শের কাছে খুবই পরাজিত ফিল করে। জামাতকে কি বলবে? জামাতের চরিত্র হনন করার জন্য দুর্নীতিবাজ তো বলতে পারবে না, কেউ বিশ্বাস করবে না। নামাজ পড়েন এটা তো বলতে পারবে না, চরিত্র খারাপ বলতে। এই জন্য কতগুলো আপনার আজগুবি হাইপোথেটিক্যাল কথা সামনে এনে কিছু একটা বিভ্রান্ত, কিছুটা মনের শান্তি পায় আর। কিন্তু এই যে জনগণ হাসে এবং জনগণ যেগুলো যে
তাদেরকে এটা নিয়ে ট্রল করে, তারা বোধহয় সেটাও ওভারলুক। আমি কিছুদিন আগে দুটো মন্তব্যের কথা বলতে চাই যে আসিফ জাহান বলেছিলেন যে জামাতের রাজনীতি ডিস্ট্রাকশনের রাজনীতি, আর আবু সাইদ খান বলেছেন জামাতের সবসময় নেতিবাচক রাজনীতি করেছে। আপনারা কতটা এটাকে কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? এটা একেবারে সম্পূর্ণ ওনাদের অজ্ঞতা। জামাত ইসলামী কখনো আপনার কি বলছিলেন বিষয়টা? জামাত সবসময় নেতিবাচক নেতিবাচক কোনো নেতিবাচক করেছে। রাজনীতি, জামাতের টোটাল রাজনীতি হলো কনস্ট্রাকটিভ। টোটাল রাজনীতি ঘটনা, জামাত যে পরিমাণ শিক্ষার লাইনে কাজ করে, জামাত যেভাবে সামাজিক কাজ করে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, সংগঠন গড়ে তুলে যে পরিমাণ মানুষের সাহায্য করে, ওনারা ইতিবাচক আর নেতিবাচকের সংজ্ঞা ওনাদের কাছ থেকে আমার শুনতে হবে। কি বুঝতে চাই আর একটা মন্তব্য আমি আপনাকে মানে শোনাতে চাই, যেটা আপনাদের দীর্ঘদিনের জোটের যিনি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলেছেন যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে। এ ধরনের মন্তব্যকে আসলে কি শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখেন নাকি আরও বেশি কিছু? এটাও আমার মনে হয় যে উনি বয়স্ক মানুষ, ওনার সম্পর্কে আমার মন্তব্য করা উচিত না। এটা বয়সের কারণে করলেন কি না এটাও একটা প্রশ্ন। অনেক সময় বয়স বেশি হইলে কথাবার্তা অনেক সময় মানে একজন ইয়াং যতটা হিসাব নিকাশ করে বলে, অনেক সময় হিসাব নিকাশ করে নাও বলতে পারেন, অথবা কী কারণে বলতে না জানেন। ফখরুলকে আমি ভালোবাসি, ওনার সাথে আমার দেখা হয়, উনি আমাকে চেনেন, আমি ভালো জানি ওনার সম্পর্কে। ওনার কাছ থেকে ধরনের কথা মানানসই না, এবং এটা বলে উনি কিন্তু যথেষ্ট ট্রলিংয়ের শিকার হয়েছেন। আর আমি আশা করব যে ওনার মতো বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, যারা দেশের মাথা, তারা যদি এরকম দীর্ঘ সময় আপনারা যে রাজনৈতিকভাবে একই সাথে জোটবদ্ধ ছিলেন, একসাথে আন্দোলন করেছেন, একই সাথে পথ চলেছেন, এখন এসে আপনারা বিরোধী দল, বিশেষ করে ইলেকশনের আগে থেকেই এই বিরোধী দলীয় যে কার্যক্রম সেটা আমরা দেখতে পেরেছি। অনেকের ধারণা ছিল যে জামাত ইসলাম বিএনপির আসলে সাথে বিরোধী দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মতো হয়ে উঠবে কিনা, সেই জায়গা থেকে নিজেদেরকে কিভাবে আসলে ভবিষ্যৎ পরিকল্পনায় কি মনে হলো পার্লামেন্টে, কি দেখলেন? পার্লামেন্টের ইতিহাসে তো বিরোধী দল যেভাবে বিভিন্ন ইস্যুতে কথা বলেছে এবং ওয়াকআউট করেছে, ত্রুটি তুলে ধরেছে, এটাতে এর আগে আমার বিশেষ বিরোধী দলীয় নেতা পার্লামেন্টে যে সমাপনী ভাষণ দিয়েছেন, এবং বিএনপির প্রত্যেকটা মন্ত্রী এমপি যারা বক্তব্য দিয়েছে ওনার ভাষণের প্রশংসা করেছে, এবং পার্লামেন্টের প্রথম অধিবেশনের লাস্ট বক্তৃতা যে তিনি দিয়েছেন, একজন এমপি বলেছেন, উনি বিএনপির এমপি, আমি নাম বলছি না আর ওনার সম্মানের স্বার্থে, উনি বলছেন আমি ভারতীয় বিরোধী দলীয় নেতাদের বক্তব্য বিভিন্ন সময় শুনি। উনি 7বার মতো পার্লামেন্টে আসছেন। পাকিস্তানের বেনজিরের নাম ধরে, ইমরানের নাম ধরে এদের বক্তব্য শুনেছি, বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীদের বক্তৃতা আমরা শুনেছি। উনি বলছেন এটা মাইডেন স্পিচ, এটা ডক্টর শফিকুর রহমান দিয়েছে। জামাত তো খুবই কার্যকরী ভূমিকা রাখছে, এবং জামাতের বক্তব্য পরিষ্কার, আমরা হাসিনা বা বিএনপির মতো ওই বিরোধিতার জন্য কোনো বিরোধিতা আমরা করব না। তবে যেখানে আমরা দেখব রাষ্ট্রের স্বার্থ, দেশের স্বার্থ, ইসলামের স্বার্থ নষ্ট হচ্ছে, ওখানে আমরা বিগরাস রোল প্লে করব এবং কোনো ছাড় আমরা দেব না। আগামী দিনের রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই, যে সামনে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, যেটা আপনাদের দাবিরও একটি অংশ ছিল। সেখানে আপনারা এককভাবে নির্বাচন করতে যাচ্ছেন জোটবদ্ধতার বাইরে, এটা কেন? এটার কারণ হলো আমরা চাচ্ছি আমাদের জোটের প্রত্যেকটা দল তৃণমূলে শক্তিশালী হোক। আমরা জোট করি ভাই, আমরা এক অন্যকে ভালোবাসা দরকার, এক অন্যের প্রতি আমাদের দায়িত্ব পালন করা দরকার। খালি জোটের কথা বললে আমরা একজনের উপর নির্ভরশীল হয়ে চলে গেলাম, আমার পজিশনই তো আমি বুঝলাম না। জাতীয় নির্বাচনে একটা ব্যাপার থাকে, আপনার সরকার গঠন না গঠন ইত্যাদি ইত্যাদি, একটা সিটেও অনেক ঘটনা ঘটে যায়। এখানে এগুলো তো কিছু নাই, প্রত্যেকের লিডারশিপও তো ক্রিয়েট হওয়া দরকার। যখন জোট হবে তাইলে আমাকে যে ছাড়বে তার দলের বহু লোক ইলেকশন করতে পারবে না, অথচ মানুষ রাজনীতি করে যে একটা ইলেকশন করে সে একটা তার আদর্শ তুলে ধরবে, তার প্রতি জনগণের সমর্থন আছে কিনা যাচাই করবে। তো এই লোকাল ইলেকশনটা, আমরা বিএনপির সাথে প্রায় 40 বছর রাজনীতি করেছি, আমরা লোকাল ইলেকশন নিয়ে জোট করিনি, তারাও এটা চাপ দেয় নাই, আমরা করি। আমরা চাই আমাদের সদ্য ছোটোখাটো যেসব দল গঠন হয়েছে বা আগে থেকে যেসব দল আছে, তারা লোকাল রাজনীতিটা করে তাদের নেতৃত্বকে জনগণের কাছে পরিচিত করুক, তাদের আদর্শটা পরিচিত করুক, তারা সিরিয়াসলি কাজ করুক, এবং তারা জামাতকে ডিফিট করে তারা পাশ করুক, তাহলে জোটের মধ্যে তাদের পজিশন আরও বাড়বে।
সেই জন্যই আমরা চাচ্ছি যে তারা আলাদা আলাদা। ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে আপনার নামও ঘুরে ফিরে আসছে যে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি আসলে মেয়র হিসেবে দাঁড়াতে যাচ্ছেন। সেক্ষেত্রে ঢাকার সবচেয়ে বড় সমস্যা কোনগুলোকে আপনি চিহ্নিত করছেন আপনার? দেখেন, ঢাকায় বড় সমস্যাগুলোর মধ্যে এই যে ড্রেনেজ সমস্যা, এখানে পানি, জলাবদ্ধতা একটি বড়। রাস্তার খানাখন্দক, ভাঙ্গাচোরা রাস্তা, সামান্য বৃষ্টি হলে পানির নিচে তলায় যাচ্ছে, মশা একটা বড় সমস্যা। তারপরে নাগরিক যে সেবাগুলো আছে, বিদ্যুৎ বলেন, পানি বলেন, গ্যাস বলেন, প্রত্যেকটা জায়গায় সমস্যা। মানুষ পানি পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, অন্ধকারের মধ্যে মানুষ বসবাস করে। এখানে কোনো সত্যিকারের নগর প্রশাসন আছে? এটা আপনি তো এই নগরের একজন বাসিন্দা, অনেক সময় আপনি হয়তো স্বপ্ন দেখবেন যে এটা কী জিনিস, এটা কি কোনো নগর প্রশাসন আছে? যানজট, কোনো একটা প্ল্যান তো নাই, তাদের পরিকল্পনাটা কী করবে এটা নিয়ে, এরকম কিছু আমরা দেখতেছি না। এই জন্য এখানে পরিবর্তন আসা দরকার। এবং আমরা মনে করি বিরোধী দল থেকে যদি, জামাত থেকে যদি আমরা পাশ করি, লাভ হবে যেটা, সরকার চেপে বসার চান্স পাবে যে দেখি জামাতের কীভাবে ডিফল্ট করা যায়, তাই না? ধরা তো সহজ, কারণ আমাদের উপরে তো একটা সরকার আছে। আর দ্বিতীয়, জনগণ বিরোধী দল থেকে হওয়ার কারণে বেশি কাছে যেতে পারবে, বেশি প্রশ্ন, বেশি দাবি দিতে পারবে। সরকারি দলের তো লেজও ধরা যায় না, সে তো মূল সরকারে। আবার এটাও তারা এমনভাবে মিলেমিশে বাগবটরা করে সিটি কর্পোরেশন সব বাজেট খাইয়ে ফেলাবে, জনগণ ধরতে গেলে তাকে গলা টিপে ধরবে। সেক্ষেত্রে আপনি যদি মেয়র নির্বাচিত হন, প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা আপনার কি থাকে? 100 দিনে আমি প্রথম যেটা করবো ইনশাআল্লাহ, যে এই সিটিকে ক্লিন বানাই ফেলব। সরকারি পরিচ্ছন্নতা কর্মী যদি লাগে ডাবল নিয়োগ দিব, বেতন বাড়াই দেব, সাথে আমার দলীয় সব নেতাকর্মীকে আমি নামাই দেব। 2 নম্বর হলো যানজটের জন্য সরকারের সাথে বসবো, সরকারের বিভিন্ন সংস্থার সাথে বসবো। যানজট নিরসনে আমাদের কাছে কিছু প্ল্যান আছে, আমরা সেই যানজট নিরসন করতে আমরা জনগণকে স্বস্তি, এই যে কর্মঘণ্টাগুলো নষ্ট হচ্ছে, এখান থেকে তাদেরকে রেহাই দেবে। সেক্ষেত্রে স্মার্ট ঢাকা যদি হয়ে ওঠে, ঢাকার আধুনিকায়ন যদি আপনারা করেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে কিনা সেটা সামঞ্জস্য? না, জীবনযাত্রা ব্যয় না বাড়িয়েই এগুলো করার জন্য আমরা প্ল্যান করব। আমরা বিশেষ করে নগর পরিকল্পনাবিদ যারা, তাদেরকে আমরা ডাকবো, যারা রানিং যারা, তাদেরকে ডাকবো, ইয়াং প্রজন্ম যারা জেনজি, তাদেরকে আমরা ডাকবো, সমাজের বিভিন্ন প্রফেশনে যারা অভিজ্ঞ এক্সপার্ট, তাদেরকে আমরা ডাকবো। বিদেশে যেসব শহরে ভালো ভালো দায়িত্ব, মানে শহরগুলো ভালোভাবে গড়ে উঠছে, যেমন টার্কি আছে, মালয়েশিয়া আছে, এইসব চায়না আছে, এসব দেশে আমরা সফর করব, তাদের এক্সপার্টিসগুলো আমরা এখানে কাজে লাগাবো। মাদক, চাঁদাবাজি এবং নারী শিশুর নিরাপত্তা, এই 3টা জায়গায় আপনি আসলে কি ধরনের এইটার জন্য আমরা স্পেশাল সরকারের অনুমতি নিয়ে আমরা স্পেশাল বাহিনী গঠন করব। স্পেশাল বাহিনী বলতে আমি বোঝাচ্ছি নিরাপত্তা বাহিনী, এবং তাদেরকে আমরা ভালো বেতন দেব। সাথে আমাদের দলীয় লোক এবং জনগণকে আমরা উদ্বুদ্ধ করব, যার যার এলাকা সে নিরাপদ করো। এবং আমরা মাদকসেবীদেরকে আমরা মেইন স্ট্রিমে ফিরিয়ে এনে তাদের হাতে কাজ তুলে দেব। আমরা যদি তাদেরকে কর্মসংস্থান দিয়ে দিই এবং তাদের যদি ভালো পরিবেশ দিয়ে দিই, তারা ওখান থেকে ফিরে যাবে। এবং এই যে কিশোর গ্যাং, আন্ডারওয়ার্ল্ড, এরা, আমার একটা অভিজ্ঞতা আছে, আমি জানি না আপনার সময় আছে, জেলে আমি যখন ছিলাম তখন ওই ভ্যানে করে কাশিমপুর থেকে ইয়েতে আসতাম, কোর্টে আসতাম। রমজানে দেখি পোলাবাইন গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে। তখন একবার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে আমরা রোজাদার কষ্ট পাচ্ছি, আপনি এগুলো করতেছেন, এটা কি না করলে হয় না? এই বলতে বলতে তাদেরকে মিশে গেলাম। এক পর্যায়ে আমি বললাম, দেখেন, আপনাদের এই অবস্থার জন্য আপনারা একা দায়ী না, এটার জন্য আমাদের সরকার দায়ী, আমাদের জনগণ দায়ী, আমাদের প্রশাসন দায়ী, আমাদের রাজনীতি দায়ী, আমরা আপনাদের সিস্টেমটা দায়ী। তখন তারা বললো, আমাকে স্যার বলবো, যে আমার স্যার বললাম ভাই বলার পর আমি আপনাদেরই ভাই। বলছে, আসলে আমরা তো কোনো ভালো গাইড পাচ্ছি না, আমরা অসহায়। তা আমরা যদি এটা করতে পারি, দেখবেন যে বহু খারাপ লোক তার খারাপ কাজ ছেড়ে সে ভালোর দিকে চলে আসবে। আমরা দায়িত্ব পেলে এই নগরে মানুষ শান্তিতে ঘুমাবে, একেবারে শান্তি, দরজা খুলে ঘুমাবে। এখানে কোনো চুরি ডাকাতি, কোনো কিশোর গ্যাং, কোনো কিশোর গ্যাংগুলো আমরা গঠনমূলক কাজে লাগাই দেব। কিশোরগুলোর হাতে আমরা কাজ তুলে দেবো, এদেরকে শিক্ষিত করবো। মা বাবার পয়সা লাগবে না, আমরা তোমাদের জন্য আমরা আলাদা স্কুল করব, যাও তোমরা ওখানে স্কুলে বসে ইয়ে করো। আপনাদের এবারের জাতীয় নির্বাচনের স্লোগান ছিল যে চলো সবাই একসাথে করি বাংলাদেশ। আজকের অনুষ্ঠান শেষ করব, আপনি ব্যক্তিগতভাবে এই ইশতেহারের কোন জায়গাটায়, মানে এই স্লোগানের কোন জায়গাটা কিভাবে এগিয়ে নিতে চান? দেখেন, আমরা যদি সমাজকে আগে নিয়ে যেতে চাই, প্রত্যেকটা কাজেই আমাদের অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকেও
তারা যাদের মধ্যে ইনক্লুসিভ সোসাইটি গঠন করার রাইট, আমরা সবাইকে নিয়ে সব জায়গায় পঞ্চায়েত কমিটি করব। সে আমার 1 নম্বর ওয়ার্ডে কী কী প্রবলেম, বেশি বিএনপিও আসেন, অন্য ইসলামী দলের লোকেরাও আসেন, ছাত্র সংগঠন আসেন, যারা রিটায়ার্ড পার্সোনালিটি তারা আসেন, আমরা এটা ওপেন ডিসকাশন করব, করে সেখান থেকে পয়েন্টগুলো নোট করে আমরা এক্সপার্টদের সাথে আলাপ করব, করে সবার সাথে আলাপ করে সুন্দর করে আমরা চালাবো। এমন না যে আমি মেয়র হয়েছি বলে আমি সব চালাবো, না, এই মেয়রশিপটাকে আমি জনগণের মধ্যে বেলিয়ে দেবো এবং ভালো ভালো লোক যাদেরকে পাবো, রিটায়ার্ড লোকদের মধ্যে যাদেরকে ভালো পাবো, এদেরকে নিয়ে আমি মেয়র আমার সিটিতে তাদেরকে কাজে লাগাই দেবো। আসলে জামাত এত উদারতান্ত্রিক চিন্তা করে আরি, সেটা শুধু দায়িত্ব পাইলেই বোঝানো সম্ভব হবে। আল্লাহ যদি সেটা করবে। নিশ্চয়ই সেই তৌফিক আপনাদের হোক এবং আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ভালো থাকবেন, আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক আপনার সুন্দর সুন্দর প্রশ্ন এই প্রশ্ন করলে আমি আমার খারাপ হয়নি, আপনি সুন্দরভাবে উত্তর আপনি দিয়েছেন। সুন্দর প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার টিমকেও ধন্যবাদ, যারা ক্যামেরা পার্সন সহ আমরা সহকারী যারা আছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের অতিথির সাথে আলাপচারিতা। দেখা হবে আবারও নতুন অতিথিকে সাথে নিয়ে। আপনারা ভালো থাকবেন।